হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 10 জিওগ্রাফি। অর্থাৎ যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, ভূগোলের জন্য সেকেন্ড সামেটিভ ইভলিউশন 2026-এর যে 5 নম্বর স্কুল আছে অর্থাৎ বেথুন কলেজিয়েট স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। পুরো ভিডিওটার সঙ্গে থেকেও আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারবে। প্রথমেই চলো দেখে নিই বিভাগ কয়ে যে সমস্ত প্রশ্নগুলো আছে। বলেছে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে। 1.1 দেখো, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাচিত্রটি প্রতিটি মাসের প্রায় সমান হলে যে জলবায়ুটি নির্দেশ করে তা হলো কোনটা হবে? এই কোশ্চেনটা মনে হয় প্রথম স্কুলে ছিল সম্ভবত। অপশান খয়েরটা হবে সঠিক উত্তর, নিরক্ষীয়। নিরক্ষীয় জলবায়ুকে নির্দেশ করে। 1.2 দেখো, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় সবসময়। অর্থাৎ উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে, আর আপেক্ষিক আর্দ্রতা বাড়লে উষ্ণতা কমে। ঠিক আছে, এইবারে চলো 1.3 দেখো, সাঁড়াসাঁড়ির বানের জন্য নদীর মোহনার আকৃতি কেমন হয়? অপশান গয়েরটা হবে রাইট অ্যান্সার, ফানেলের মতো হয়। 1.4 দেখো, ওলেরিকালচার বলতে বোঝায়। অপশান গয়েরটা হবে রাইট অ্যান্সার, শাকসবজি চাষকে বলা হয়। 1.5 দেখো, SAIL সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান খ হবে রাইট অ্যান্সার, দিল্লিতে। 1.6 দেখো, সংযোজন ভিত্তিক শিল্প হলো? অপশান ঘয়েরটা হবে রাইট অ্যান্সার, অটোমোবাইল শিল্প একটা সংযোজন ভিত্তিক শিল্প। 1.7 দেখো, ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি দেখা যায়? অপশান খ হবে রাইট অ্যান্সার, বাগিচা ফসল উৎপাদনে। অর্থাৎ বিশেষ করে চা ও কফি যেখানে চাষ হয় সেখানে দেখবে ছায়া প্রদানকারী গাছ মাঝখানে মাঝখানে লাগানো থাকে, উঁচু উঁচু বৃক্ষ। ঠিক আছে, 1.8 দেখো, সমুদ্রের গভীরে ঘনত্ব বৃদ্ধির ঢালকে বলে? পিকনোক্লাইন। অপশান কয়েকটা হবে রাইট অ্যান্সার, এটা মনে রাখবে, সমুদ্রের গভীরে ঘনত্ব বৃদ্ধির ঢালকে পিকনোক্লাইন বলা হয়। এবার বিভাগ ক্ষয়ে যে সমস্ত প্রশ্নগুলি আছে দেখে নিই চলো। বিভাগ ক্ষয়ের প্রথমে 2.1 আছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলেছে। 2.1 দেখো, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা শুদ্ধ, সবাই জানো নিশ্চয়ই। 2.1.2 দেখো, নিম্নচাপ ও উচ্চচাপ দেখানোর জন্য সমচাপ রেখাগুলির প্রায় বৃত্তাকার দেখানো হয়, এটাও শুদ্ধ। 2.1.3 দেখো, দোহ শিল্প হলো প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটাও শুদ্ধ। ঠিক আছে, 2.1.4 দেখো, ভারতের কফি রাজ্য কেরালাকে বলা হয়, এটা কিন্তু অশুদ্ধ। কফি রাজ্য কাকে বলা হয়? কর্ণাটককে বলা হয়। কর্ণাটকের চিকমাগালুরে হচ্ছে কফি গবেষণা কেন্দ্রও আছে ভারতের। ঠিক আছে, এটা অশুদ্ধ হবে কিন্তু। এবার চলো 2.2 বিভাগ ক্ষয়ের আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 2.2.1 দেখো, সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের জন্য ড্যাশ সৃষ্টি হয়? সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের জন্য কি সৃষ্টি হয়? সমুদ্র স্রোত সৃষ্টি হয়, বা ওশেন কারেন্ট যাকে বলছি। 2.2.2 দেখো, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.2.3 দেখো, নিউ ফাউন্ডল্যান্ড ড্যাশ স্রোতের জন্য তুষারপাত হয়? নিউ ফাউন্ডল্যান্ডে কোন স্রোতের জন্য? ল্যাভারডার স্রোতের জন্য তুষারপাত হয়, মনে রাখবে এগুলা। 2.2.4 দেখো, ড্যাশকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? এটা নিশ্চয়ই জানো, MS স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর সবুজ বিপ্লব প্রথম কথা শুরু হয়েছিল 1960-এর দশকে। ঠিক আছে, আর ধান মেনলি হচ্ছে গম আর ধান, এই দুটো ফসলের উপর হচ্ছে বিপ্লব এসেছিল প্রথম। এবার চলো বিভাগ গয়ের আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। 3 দেখে দেখো, বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে। 3.1 দেখো, জেট বায়ু বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখে নিই চলো। যে বায়ুধারার ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের উপরে প্রায় 4 থেকে 12 কিলোমিটার উচ্চতায় আঁকা বাঁকা পথে প্রবল গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রভাবিত হয়, তাকে জেট বায়ু বলা হয়। তাহলে এখানে মনে রাখবে যে বায়ুধারা, ধারা লেখা হয়ে গেছে, এখানে ধারা হবে। যে বায়ুধারা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে বা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে কি হচ্ছে 4 থেকে 12 কিলোমিটার উচ্চতায় আঁকা বাঁকা পথে প্রবল গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা মনে রাখবে, কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে প্রভাবিত হয়, তাকে জেট বায়ু বলা হয়। জেট কথার অর্থ কি? সংকীর্ণ পথ দিয়ে প্রবল গতিতে বের হওয়া। ঠিক আছে, এর অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে দেখে নাও। বায়ুমণ্ডলে কোরিওলিস বলের প্রভাব সম্পর্কে লিখতে বলেছে, এই প্রশ্নটাও আগের স্কুলগুলোতে হয়েছে।
দেখে আসতে পারো আগের ভিডিওগুলো। পৃথিবীর আবর্তনের কারণে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ু সোজা পথে প্রভাবিত না হয়ে বেঁকে যায়। কীভাবে বেঁকে যায়? ফেরেলের সূত্র অনুসারে এই বলের কারণে উত্তর গোলার্ধে বায়ু সামান্য ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রভাবিত হয়। ঠিক আছে, এইখানে একটা ছবি দেওয়া আছে, দেখো উত্তর দিকে যদি মুখ করে দাঁড়াই তাহলে কি হচ্ছে, উত্তর গোলার্ধে ডান দিকে একটা চাপ মনে হয়, ডান হাতের দিকে বায়ুর একটা চাপ অনুভূত হয়, আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে বাম দিকে একটা চাপ অনুভূত হয়, বাম হাতের দিকে। চলো এবার নেক্সট 3.2 এ যে প্রশ্নটি আছে দেখে নিই। অ্যাপোজি জোয়ার কাকে বলা হয়? অ্যাপোজি জোয়ার বলতে কি, পৃথিবী চাঁদের দূরত্ব বেশি হয়। অ্যাপোজি কন্ডিশন কি পড়েছো আগে, পৃথিবী আর চাঁদের দূরত্ব সবচেয়ে যখন বেশি হয় তাকে অ্যাপোজি বলা হয়। আর হচ্ছে কি আছে, আর একটা হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তাকে কি বলা হয়? তাকে পোলেজি বলা হয়, বা বিভিন্ন জায়গায় একটু নামের পার্থক্য আছে। ঠিক আছে, এবার অ্যাপোজি জোয়ার তাহলে কাকে বলছে? পৃথিবীর চাঁদের দূরত্ব বেশি হয়, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল কম হওয়ার ফলে কম তীব্রতা বিশিষ্ট যে জোয়ার হয় তাকে অ্যাপোজিয়ান জোয়ার বলছে। আর পৃথিবী থেকে যখন চাঁদের ডিস্টেন্স সবচেয়ে বেশি হয় তাকে অ্যাপোজি বলা হয়, আমরা জানি। সেই অবস্থায় কী হবে, যত ডিস্টেন্স বেশি হবে কী হবে, চাঁদের আকর্ষণ বল তত কম কাজ করবে, সেই ফলে কী হচ্ছে, কম তীব্রতা বিশিষ্ট যে জোয়ারটা সৃষ্টি হয়েছে তাকে অ্যাপোজিয়ান জোয়ার বা অ্যাপোজি জোয়ার বলা হয়। সাধারণ অবস্থা থেকে প্রায় 20% কম জোয়ার হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এর অথবা বা বিকল্পের যে প্রশ্নটি আছে দেখে নিই চলো। শৈবাল সাগরে প্ল্যাঙ্কটন দেখা যায় কেন? উত্তর আটলান্টিক মহাসাগরের কেন্দ্রস্থলে বিভিন্ন স্রোতের আবর্তনের ফলে একটি স্রোতহীন শান্ত ও স্থির জলভাগের সৃষ্টি হয়। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো মহাসাগরের কেন্দ্রস্থলটা যেখানে সারগোসা সি লেখা আছে, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কেন্দ্রস্থলটা আটলান্টিক মহাসাগরের, এখানে বিভিন্ন স্রোতের আবর্তন হচ্ছে, চারদিক থেকে বিভিন্ন মহাসাগর থেকে বিভিন্ন স্রোত আসছে, বা মহাসাগরের বিভিন্ন প্রান্ত থেকে স্রোত আসছে, বিভিন্ন রকমের স্রোত। সেই স্রোতগুলা কি হচ্ছে, একটা আবর্তন সৃষ্টি করছে বা একটা সার্কুলেশন তৈরি করছে। ফলে মাঝখানের অংশটা কি হয়, মাঝখানের অংশ একটা স্রোতহীন হয়ে পড়ে, চারদিকে যদি স্রোত ঘুরে মাঝখানটা দেখবে সবসময় স্রোতহীন থাকে। এই স্রোতহীন হওয়ার জন্য শান্ত স্থির জলভাগের সৃষ্টি হয়, যাকে শৈবাল সাগর বলে। এই শান্ত জলবায়ু আর অনুকূল উষ্ণতা এবং পুষ্টির প্রাচুর্যের কারণে এখানে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মাতে দেখা যায়। ঠিক আছে, ভালো করে পড়বে এটা। এবার 3.3-তে যে প্রশ্নটি আছে দেখে নিই চলো। সবুজ বিপ্লব কি, এটা আগেও পড়েছো আর আগের ক্লাসগুলোতেও পড়েছো, নিশ্চয়ই জানো। 1960-এর দশকে উচ্চ ফলনশীল বীজ, যাকে HYV বলছি, অর্থাৎ হাই ইল্ডেড ভ্যারাইটি, যাকে আমরা হাইব্রিড বলে থাকি। বিভিন্ন ফসল আসে না, হাইব্রিড ধান, হাইব্রিড সবজি বিভিন্ন রকম, যেমন হাইব্রিড উচ্ছে, হাইব্রিড করলা, হাইব্রিড শশা, যাকে আমরা কিউকাম্বার বলে থাকি, বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে যেন, সব কিছু হাইব্রিড অর্থাৎ HYV বা হাই ইল্ডেড ভ্যারাইটি, যাকে উচ্চ ফলনশীল বীজ বলে। সেই 1960-এর দশকে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, আধুনিক জলসেচ ব্যবস্থার প্রয়োগের মাধ্যমে কৃষিক্ষেত্রে, বিশেষ করে কিসে, গম উৎপাদনে এবং গমের পরে ধান উৎপাদনে যে অভাবনীয় বিপুল বৃদ্ধি ঘটেছিল, মেনলি গম উৎপাদন, কিন্তু তাকেই সবুজ বিপ্লব বলছি। সবুজ বিপ্লবের জনককে নরম্যান বোরলগ, তাকে হচ্ছে ওয়ার্ল্ডের মানে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। আর ভারতের ক্ষেত্রে যদি সবুজ বিপ্লবের জনক বলা হয় সেটা হচ্ছে MS স্বামীনাথন। ঠিক আছে, ভারতের সবুজ বিপ্লবের প্রধান নাম মেনলি পাঞ্জাব হরিয়ানা থেকে দেখা গেছিল, মানে গম চাষ যেহেতু পাঞ্জাব হরিয়ানার দিকে মেনলি হয়ে থাকে, তাই পাঞ্জাব হরিয়ানা থেকেই সবুজ বিপ্লবটা প্রথম দেখা গেছিল। এর অথবা আবার যে বিকল্প যে প্রশ্নটি আছে দেখে নিয়ে চলো। জাইদ শস্য কাকে বলা হয়? গ্রীষ্মকালে সামান্য জলসেচের উপর নির্ভর করে যে সমস্ত ফসল চাষ করা হয় তাকে জায়দ শস্য বলা হচ্ছে। এর বৈশিষ্ট্য কি কি? 1 নম্বরে দেখো, গ্রীষ্মকালে চাষ করা হয়। 2 নম্বরে বৃষ্টিপাত জলসেচ উভয়ের প্রয়োজন হয়। 3 নম্বরে হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাব থাকে না। 4 নম্বরে হচ্ছে ফেব্রুয়ারি ও মার্চ মাসে বোনা হয়, উদাহরণ কি আউশ ধান, বাদাম, বেগুন ইত্যাদি। ঠিক আছে, এবার 3.4-এ যে প্রশ্নটি আছে দেখে নিই চলো। কোন শিল্পকে ও কেন শিকড় আলগা শিল্প বলা হয়? কার্পাস বয়ন ও বস্ত্র বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়, যাকে ইংলিশে বলা হয় ফুড লুজ ইন্ডাস্ট্রি। এর কারণ কি? বিশুদ্ধ কাঁচামাল যেমন তুলা,
পাশে দেখো তুলা ছবি দেওয়া আছে। দু রকমের তুলা হয়, একটা শিমুল তুলা হয়, একটা কার্পাস তুলা হয়। ঠিক আছে, এটা সম্ভবত কার্পাস তুলার ছবি। আর শিমুল তুলাগুলো ওই গাছে হয়, ওই অনেকটা দেখতে কেমন বলতো, ওই ঝিঙের মতো খানিকটা দেখতে অনেকটা। বিশুদ্ধ কাঁচামাল যেমন তুলা ব্যবহারের কারণে এই শিল্পের কাঁচামাল ও উৎপাদিত পণ্যের ওজন সমান হয়। ঠিক আছে, মানে তুলা থেকে যে পরিমাণ তুলা কাঁচামালটা হিসেবে তুলাকে নেওয়া হলো, তা থেকে যে পণ্যটা উৎপন্ন হয় প্রায় দুটোর ওজনই সমান। ফলে পরিবহন খরচে কোনো হেরফের হয় না বলে এই শিল্প কাঁচামাল উৎপাদক অঞ্চল বা বাজারের যে কোনো স্থানেই গড়ে উঠতে পারে। আর এই জন্যই এগুলোকে শিকড় আলগা শিল্প বলা হয়। বুঝতে পেরেছ? এর অথবা যে বা বিকল্প যে প্রশ্নটি আছে দেখে নিচ্ছি হলো পণ্য সূচক কি। কোনো শিল্পের কাঁচামালের মোট ওজন এবং তার থেকে উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্য সূচক বা বস্তু সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স বলা হচ্ছে। ঠিক আছে, কোনো শিল্পের কাঁচামালের মোট ওজন এবং তার থেকে উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্য সূচক বলা হয়। এখানে এর আগের যে প্রশ্নটা বললে ওই শিকড় আলগা শিল্প, কার্পাস বস্ত্রবান শিল্প, এখানে কি হচ্ছে পণ্যের ওজন আর উৎপাদিত পণ্যের ওজন, মানে কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজন। ঠিক আছে, দুটো একই হয় কিন্তু, সেই জন্য তাকে শিকড় আলগা শিল্প বলা হয়। আর পণ্য সূচকটা বলতে কি, সেইটাই যেখানে শিল্পের কাঁচামালের মোট ওজন আর উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্য সূচক বা বস্তু সূচক বলা হয়। পণ্য সূচক ইজিক্যাল টু কি, কাঁচামালের মোট ওজন ভাজিত উৎপাদিত পণ্যের মোট ওজন, বা ডিভাইডেড বাই করে দিলে কি হচ্ছে অনুপাত এসে যাবে। এবার চলো বিভাগ ঘয়ের আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। চারের থেকে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছি। বলেছে 4.1 দেখো বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সম্পর্কে লেখো। বিশ্ব উষ্ণায়নের মূল প্রভাবগুলি নিচে আলোচনা করেছি, দেখে নাও, পয়েন্ট করে দেওয়া আছে। জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধি কীভাবে হচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, শীতকালের চেয়ে গ্রীষ্মকালের প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস এর জন্য সবচেয়ে দায়ী। কত হয়ে গেছে, প্রায় 49% হয়ে গেছে। ঠিক আছে, এবারে মেরু অঞ্চলে বরফের গলন হচ্ছে। উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চল ও পর্বতের বরফ গলে যাচ্ছে। 1978 সালের পর মেরুতে প্রায় 90,000 বর্গকিমি বরফ গলেছে। মাউন্ট এভারেস্টে গত 50 বছরে 13% বা 13% এবং মাউন্ট কিলিমাঞ্জারোতে প্রায় 60% হিমবাহ গলে গেছে। এটা হচ্ছে মেরু অঞ্চলে বরফের গলন হচ্ছে। এবারে সমুদ্র জলতলের উত্থান হবে, নিশ্চয়ই। বরফ গললে কী হবে, ওই জলগুলো কোথায় যাবে, নদীর মাধ্যমে সমুদ্রেই যাচ্ছে মোহনাতে হয়ে। তাহলে কী হবে, সমুদ্র জলতলের উত্থান হবে। বরফ গলার ফলে গত 100 বছরে সমুদ্রের জলস্তর 10 থেকে 25 সেন্টিমিটার বেড়েছে। বিজ্ঞানীদের অনুমান তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে সমুদ্রের জলতল আরও প্রায় 12 সেমি বাড়তে পারে। এই তাপমাত্রাটা গড় তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পায়, সমুদ্রের জলতল প্রায় আরও 12 সেমি বাড়তে পারে। ঠিক আছে, এর অথবা বা বিকল্প যে কোশ্চেনটি আছে সেটা দেখে নাও। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের নিরিখে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছি। দেখে নাও, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র থেকে ভূমধ্যসাগরীয় জলবায়ুর নিম্নলিখিত 3টি বৈশিষ্ট্য দেখা যায়। কি কি, একটা হচ্ছে উষ্ণ শুষ্ক গ্রীষ্মকাল। লেখচিত্রে দেখা যায় জুন থেকে আগস্ট মাসে উষ্ণতার পরিমাণ সর্বাধিক। ঠিক আছে, পাশে একটা ছবি দেওয়া আছে, একটা গ্রাফ ছবি দেওয়া আছে, দেখবে, লক্ষ্য করো। লেখচিত্রে কি হচ্ছে, জুন থেকে আগস্ট মাসে উষ্ণতাটা সর্বাধিক, প্রায় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হলেও বৃষ্টিপাত খুবই কম, বৃষ্টিপাতটা কি হচ্ছে, খুবই কম হচ্ছে। তাই গ্রীষ্মকাল শুষ্ক এবং উষ্ণও হয়। কীরকম দেখো ছবিতে, দেখে না, এই পর্যন্ত জুন থেকে আগস্ট। এই সময় দেখো, এটা কি, এই যে রেখাটা যে দেওয়া আছে লাল রঙের, এই রেখাটা, এটা হচ্ছে তাপমাত্রাকে প্রদর্শন করছে, তাই তো, বা উষ্ণতাকে প্রদর্শন করছে। উষ্ণতা কি হচ্ছে, সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। জুলাই মাসে দেখো সর্বোচ্চ অবস্থা, এই স্থানটায় সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। কিন্তু এই সময় দেখো এই ব্লু কালারের যে গ্রাফগুলা, এগুলাই দেখো বৃষ্টিপাতকে দেখাচ্ছে। বৃষ্টিপাত কি হচ্ছে, সবচেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে এই সময়টায়, এখানটায়। ঠিক আছে, ফলে কি হচ্ছে, গ্রীষ্মকাল উষ্ণ শুষ্ক হচ্ছে, এটা একটা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এইবারে কি বলেছি, 2 নম্বরে দেখো মৃদু ও আর্দ্র শীতকাল। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে উষ্ণতা তুলনামূলকভাবে কম, প্রায় 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং এই সময় সর্বাধিক বৃষ্টিপাত হয়, ফলে শীতকাল মৃদু ও আর্দ্র।
দেখো সেমভাবে শীতকালে লক্ষ্য করো, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, এই সময়টা, এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ঘুরে এই দিকটায়, জানুয়ারি ফেব্রুয়ারি, কি হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কি হচ্ছে, তুলনামূলকভাবে উষ্ণতা কম থাকছে। এই যে উষ্ণতাগুলো দেখো, তুলনামূলকভাবে এই সময় কি হচ্ছে, উষ্ণতাটা কম থাকছে সবচেয়ে, 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু বৃষ্টিপাতটা কি হচ্ছে, বৃষ্টিপাতটা এই বার গ্রাফগুলোয় দেখানো হচ্ছে, এইগুলায় 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 বৃষ্টিপাতটা কি সর্বোচ্চ হচ্ছে। এইবারে চলো নেক্সট কি বলেছে, শীতকালীন বৃষ্টিপাতের আধিক্য। শীতকালীন বৃষ্টিপাতের আধিক্য কি, লেখচিত্রে স্পষ্ট দেখা যায় যে বার্ষিক বৃষ্টিপাতের অধিকাংশই শীতকালে হয়, আর গ্রীষ্মকালে বৃষ্টিপাত অত্যন্ত কম হয়, যেটা লেখচিত্রের সাহায্যে আমরা বুঝতে পারলাম। অর্থাৎ বৃষ্টিপাতের ঋতু বৈশিষ্ট্য বিপরীতধর্মী, শীত বেশি গ্রীষ্মে কম। ঠিক আছে, এবার চলো নেক্সট যে প্রশ্নটা আছে 4.2 দেখে নিই। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 3টি কারণ লিখতে বলেছি। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ সমূহ। সমুদ্র স্রোত সৃষ্টির সবচেয়ে প্রধান কারণ এটি, মানে নিয়ত বায়ু প্রবাহতা। সমুদ্র সৃষ্টির সবচেয়ে প্রধান কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, প্রথম পয়েন্ট। নিয়ত বায়ু সমুদ্রের উপরিভাগের জলকে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে নিয়ে যায়। বায়ুর মোট শক্তির প্রায় 2 থেকে 4% সমুদ্র স্রোত তৈরিতে কাজ করে। এবার 2 নম্বর যেটা হচ্ছে কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে, এর ফলে কি হয়, সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত সোজা না গিয়ে বেঁকে যায়। ফেরেলের সূত্র অনুযায়ী এই স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। ঠিক আছে, এবার 3 নম্বরে হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা। উষ্ণতা পার্থক্যের জন্য স্রোত তৈরি হয়। নিরক্ষীয় অঞ্চলে জল গরম ও হালকা বলে তা উপরিভাগ দিয়ে বহিঃস্রোত হিসেবে মেরু অঞ্চলের দিকে যায়, আর মেরু অঞ্চলের ঠান্ডা ও ভারী জলের নিচের দিক দিয়ে অন্তঃস্রোত হিসেবে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। ঠিক আছে, ভালো করে পড়বে এটা। এবারে অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে এখানে চলো, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কটাল তেজি হয় কেন, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আগের স্কুলটাতে হয়েছে, আগের ভিডিও দেখে আসতে পারো। ঠিক আছে, অমাবস্যা ও পূর্ণিমা উভয় তিথিতেই সূর্য চন্দ্র পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের সম্মিলিত প্রভাবে ভরা কোটাল বা স্প্রিং টাইড সৃষ্টি হয়। তবে অমাবস্যার ভরা কোটাল পূর্ণিমার তুলনায় বেশি তেজি হয়। এর কারণগুলি কি কি, একই দিকে আকর্ষণ বলের প্রভাব কাজ করে। আগের ভিডিওটাও দেখে আসতে পারো, এরকম প্রশ্ন ছিল, সেখানেও বুঝিয়ে বলেছি। অমাবস্যায় সূর্য ও চন্দ্র পৃথিবীর একই পাশে অবস্থান করে, ফলে কি হয়, উভয়ের মহাকর্ষীয় আকর্ষণ, একটা পৃথিবীর আর একটা চাঁদের, একই দিকে ক্রিয়া করে এবং সম্মিলিত আকর্ষণ বলের প্রভাব কি হয়, সর্বাধিক হয়। জোয়ারের উচ্চতা বৃদ্ধি, 2 নম্বর। একই দিকে প্রবল আকর্ষণের ফলে কি হবে, সমুদ্রের জল বেশি ফুলে উঠবে, তাই অমাবস্যায় জোয়ারের উচ্চতা পূর্ণিমার তুলনায় বেশি হয়। 3 নম্বরে হচ্ছে ভরা কোটালের তীব্রতা বেশি। জোয়ারের উচ্চতা বেশি হয়, অমাবস্যার ভরা কোটাল অধিক শক্তিশালী ও তেজি হয়। অনেক উপকূলীয় অঞ্চলে এই সময় জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। উপসংহারটুকু লিখবে যে অতএব অমাবস্যায় সূর্য ও চন্দ্রের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে একই দিকে কার্যকর হয়, সমুদ্র জলের স্ফীতি বেশি হয়, তাই পূর্ণিমার তুলনায় অমাবস্যার ভরা কোটাল অধিক তেজি হয়। মেল কারণটাই হচ্ছে এইটা, এক কথায় যদি বলতে চাই যে পৃথিবী আর চাঁদ পরস্পর একসঙ্গে হচ্ছে আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কারণ। এবারে চলো নেক্সট বিভাগ উয় যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। 5-এর দিকে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। 5.1 বলেছে দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করতে বলেছে। সাধারণত বায়ুমণ্ডলের উষ্ণতা কতগুলি জিনিসের উপর নির্ভর করে, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বরে হচ্ছে অক্ষাংশ। সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্য অক্ষাংশ অনুযায়ী উষ্ণতার পার্থক্য ঘটে। অক্ষাংশ বৃদ্ধি পেলে উষ্ণতা কমে যায়, যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় উষ্ণতা বেশি হয়, আর মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় উষ্ণতা কম হয়। এটা কার জন্য হচ্ছে, এটা অক্ষাংশের জন্য হচ্ছে। এবার 2 নম্বরে কি, আর মাঝখানে একটা কথা লেখা আছে দেখো, 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধি পেলে 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে। এটা জানো সবাই নিশ্চয়ই। এবার 2 নম্বরে যে পয়েন্টটা আছে এখানে, উচ্চতা। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে এবং উষ্ণতার পরিমাণও কমতে থাকে। একই অক্ষাংশ হওয়া সত্ত্বেও সমভূমি, মালভূমি এবং পার্বত্য অঞ্চলের মধ্যে উষ্ণতার তারতম্য ঘটে। কারণ কি, উচ্চতার ডিফারেন্সের জন্য। সমভূমি অঞ্চল নিম্ন উচ্চতায় অবস্থিত, তার চেয়ে মালভূমি অঞ্চল তার চেয়ে একটু উচ্চতা বেশি, তার চেয়ে পার্বত্য অঞ্চল সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট। একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতার তারতম্য দেখা যায়। এই কারণে যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করো, যারা পূর্ব মেদিনীপুরে বা দীঘার সাইডে বাস করো, তাদের উষ্ণতা যতটা হবে, নিশ্চয়ই দার্জিলিংয়ে গেলে উষ্ণতা ততটা হবে না। বা ভারতে যারা, ভারতের ক্ষেত্রে দেখলে আমার
সমুদ্র ধারগুলা যেগুলো উপকূলবর্তী এলাকা, সেগুলো যতটা উষ্ণতা হবে তার থেকে উত্তরে গেলে কাশ্মীর নিশ্চয়ই অনেক বেশি ঠান্ডা হয়। এটা কি জন্য? একই অক্ষাংশে অবস্থিত ভারত, কিন্তু কি হয়েছে, উচ্চতার পার্থক্যের জন্য উষ্ণতার পার্থক্য দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো। নিরক আমার হচ্ছে যেমন নিম্ন বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটার উষ্ণতা কমতে থাকে। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের চূড়া উচ্চতা বেশি হওয়ার জন্য বরফাবৃত থাকে। ঠিক আছে, কিলিমাঞ্জারো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, তা সত্ত্বেও এর চূড়া হচ্ছে বরফাবৃত থাকে উচ্চতা বেশি হওয়ার জন্য। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। এবারে চলো নেক্সট 3 নম্বরে, স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ ও জলভাগের বন্টন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে সাহায্য করে। যেমন স্থলভাগ দ্রুত উত্তপ্ত ও দ্রুত শীতল হয়, অপরদিকে জলভাগ ধীরে ধীরে তাপ গ্রহণ করে ও তাপ বর্জন করে উষ্ণতার তারতম্য ঘটায়। 4 নম্বরে হচ্ছে ভূমির ঢাল। ভূমিভাগের যেদিকের ঢাল সূর্যের দিকে মুখ করে থাকে সেই ঢাল বেশি উষ্ণ হয়, আবার সূর্যের বিপরীত দিকে থাকা ঢাল তুলনামূলকভাবে শীতল হয়। যেমন উত্তর গোলার্ধে দক্ষিণমুখী পর্বতের ঢালে সূর্যের আলো পড়াতে দক্ষিণমুখী ঢাল বেশি উষ্ণ হয়, হিমালয়ের দক্ষিণ দিকের ঢাল উত্তর দিকের তুলনায় বেশি উষ্ণ হয়। এবার 5 নম্বর পয়েন্ট কি আছে, বায়ু প্রবাহ। উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহের জন্য বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্যের পরিবর্তন ঘটে। যেমন হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে লু বাতাস প্রবাহিত হওয়ার ফলে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা সবাই জানো। ভারতবর্ষে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার ফলে প্রায় 90% বৃষ্টিপাত ঘটে এবং উষ্ণতা কমে যায়। এটা কার কারণে হচ্ছে? বায়ু প্রবাহের কারণে। এবারে চলো নেক্সট, পাশে একটা ছবিও দেওয়া আছে দেখবে। এই কোশ্চেনটা আগের স্কুলগুলোতে হয়েছে, প্রায় সবগুলো স্কুলে আছে। কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়ে রাখবে, পয়েন্টগুলো মনে রাখবে, আর বাকিটা আশা করি একবার পড়লে ভালো করে বুঝে যদি পড়ো লিখতে পারবে। 6 নম্বর দেখো যে পয়েন্টটা আছে, সমুদ্র স্রোত আছে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে সমুদ্র স্রোতের ভূমিকা অন্যতম। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত উষ্ণতার তারতম্যকে প্রভাবিত করে। যেমন শীতল ল্যাবারডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় এবং তুষারপাত ঘটে। আর 7 নম্বরে যে পয়েন্ট আছে এখানে, স্বাভাবিক উদ্ভিদ। উদ্ভিদের উপস্থিতি অনুপস্থিতি বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। যেমন স্বাভাবিক উদ্ভিদের উপস্থিতি সূর্যরশ্মিকে সরাসরি ভূপৃষ্ঠে আসতে দেয় না, ফলে উষ্ণতা কম হয়, কিন্তু উন্মুক্ত ফাঁকা জমিতে উষ্ণতা বেশি থাকে। পাশে একটা মেজর ওশেন কারেন্টসের ছবি দেওয়া আছে, সেটা সমুদ্র স্রোতের জন্য দেখবে। আর স্বাভাবিক উদ্ভিদটাও বুঝতে পারলে। এবার 8 নম্বর যেটা দেখো, মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে সাহায্য করে। যেমন থর মরুভূমি বা মরুভূমি অঞ্চলে আকাশে মেঘ থাকে না বলে দিনের বেলা অধিক উষ্ণ হয় এবং রাতের বেলা উষ্ণতা খুবই কমে যায়। এই কারণে উষ্ণ মরু অঞ্চলে উষ্ণতার প্রসার বেশি হয়। ঠিক আছে, এর অথবা বা বিকল্পে যে প্রশ্নটি আছে চলো এবার দেখে নিই। জোয়ার ভাটার সুফল আর কুফল আলোচনা করতে বলেছে। প্রথমে এই সুফলগুলো দেখে নিই। 1 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা যায়। জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা যায়। পাশে একটা স্ট্রাকচারের ছবি দেওয়া আছে দেখো, জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে যে ওশেন কারেন্টের সাহায্যে কি হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে পলি মুক্ত মোহনা। জোয়ার ভাটার তীব্র টানে নদীর মোহনায় পলি জমতে পারে না। 3 নম্বরে কি, নদী খাতের গভীরতা বৃদ্ধি। কেমন হয়, ভাটার টানে নদীর সমস্ত আবর্জনা সমুদ্রে ধুয়ে যায়, ফলে নদী খাতের গভীরতা থাকে। নেক্সট যে পয়েন্ট আছে 4 নম্বরে দেখো, সামুদ্রিক মাছের আগমন ঘটে। ডিম পাড়ার জন্য ইলিশের মতো অনেক সামুদ্রিক মাছ নদীতে আসে, যা জেলেদের জীবিকা যোগায়। এগুলো হচ্ছে সুফল। বন্দরের বরফ মুক্ততা হয়। জোয়ারের নোনা জলের ঢোকার কারণে অনেক ঠান্ডা দেশের বন্দর বরফ মুক্ত থাকে। এগুলো হচ্ছে জোয়ারের সুফল। এবার নেক্সট চলো কুফলগুলা দেখে নি কি হয়। চাষের ক্ষতি হয় 1 নম্বরে। জোয়ারের নোনা জল নদীতে ঢুকে কৃষি জমিকে প্লাবিত করলে চাষবাসের ব্যাপক ক্ষতি হয়। 2 নম্বরে হচ্ছে নৌকা ও জাহাজ ডুবি দেখা যায়। জোয়ারের সময় হঠাৎ জলের প্রবল উত্থানের কারণে নৌকা এবং জাহাজ উল্টে যেতে পারে। ঠিক আছে, রিসেন্টলি আমাদের বঙ্গোপসাগরে একটা ঘটনা ঘটে গেল। ওই জয় মা কালী নামক একটা ট্রলার মাছ ধরতে গিয়েছিল, জাহাজে সবাই প্রায় মারা গেছে। এবার 3 নম্বরে হচ্ছে যেটা নেক্সট পয়েন্ট, নদীর গভীরতা হ্রাস। জোয়ারের জলের সাথে আসা পলি অনেক সময় নদীর গর্ভে জমা হয়, নদীকে কি করে, ভরাট করে দেয়। এবারে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি দেখা যায়। নদী উপকূলে বাসস্থান ও কৃষিজমি নষ্ট হয় এবং জীবন ও সম্পত্তি ব্যাপক ক্ষতি হয়। যে বছর ইয়াস এসেছিল তোমরা জেনে থাকবে, সেই বছর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। চলো এবারে নেক্সট 5.2 যে প্রশ্নটি আছে দেখে নি। ভারতীয় কৃষির প্রধান প্রধান সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো।
ভারতের কৃষির প্রধান সমস্যাগুলি হলো, 1 নম্বর হচ্ছে কম উৎপাদন, অনুন্নত যন্ত্রপাতি আর নিম্নমানের বীজ ও সার ব্যবহারের কারণে ফসলের উৎপাদন অনেক কম। 2 নম্বরে হচ্ছে পশু ও পেশি শক্তির ব্যবহার, আধুনিক যন্ত্রের বদলে এখনো পর্যন্ত গরু ও মানুষের কায়িক শ্রমের উপর নির্ভর করা হয়। বাট বর্তমানে কিছুটা হয়তো আধুনিকতা এসছে, ফসল কাটা বা ঝাড়াইয়ের জন্য হারভেস্টার এসছে, ধান রোয়ারও বিভিন্ন মেশিন এসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভারতের কৃষির প্রধান সমস্যা, তোমাদের বইতে এগুলাই আছে দেখবে। পুরাতন কৃষি পদ্ধতি, অধিকাংশ ক্ষেত্রে প্রাচীন পদ্ধতিতে চাষবাস করার ফলে আধুনিকীকরণের অভাব দেখা যায়। এবার নেক্সট, যান্ত্রিকীকরণের অভাব, ভারতের কৃষিকাজে উন্নত মানের যন্ত্রপাতি যেমন ট্রাক্টর বা হারভেস্টার ব্যবহার খুবই সীমিত। ছোট জমি জোত, বংশ পরম্পরায় জমি ভাগ হওয়ার কারণে চাষের জমির আয়তন ক্রমশ ছোট হয়ে গেছে, যা উৎপাদন হ্রাসের অন্যতম প্রধান কারণ। তোমরা দেখবে তোমাদের দাদুদের সময় তার হয়তো 3জন ছেলে ছিল, পরবর্তীকালে যখন জায়গা ভাগ হয়েছে, একটা জমিন তাদের ছিল বা জায়গা ছিল, সেটাকে 3টা আল দিয়ে ভাগ করা হয়েছে। এরকম ভাবে বংশ পরম্পরায় জমি ভাগ হওয়ার কারণে পরপর চাষের জমির আয়তন ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এবার পরিকাঠামো ও মূলধনের অভাব, উন্নত কৃষি পরিকাঠামো এবং পর্যাপ্ত পরিমাণে মূলধন বা টাকা বিনিয়োগের সুযোগের অভাব রয়েছে। ঠিক আছে, এই কারণগুলো আপাতত পড়ো। এবারে অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে চলো দেখে নিই। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভূত হওয়ার কারণগুলি দেখো, এগুলো অনেকবারই হয়েছে, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো বা বইতেও আছে, পড়তে পারো। যা হোক, পড়বে মোটামুটি, আসার সম্ভাবনা বেশি। কয়েকটাই হাতে গোনা বড় কোশ্চেন আছে, যা প্রত্যেকটা স্কুলে রিপিটেডলি ভাবে আলোচনা হয়েছে। এগুলাই তোমাদের জন্য এক প্রকার সাজেশন বলতে গেলে। চলো দেখে নিই। লৌহ ইস্পাত শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক ভারী শিল্প, ফলে এর পরিবহন ব্যয় অধিক হয়। এই কারণে ভারতবর্ষের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি কাঁচামালের সহজলভ্যতার উপর ভিত্তি করে পূর্ব ভারতে গড়ে উঠেছে। বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি পূর্ব ভারতে গড়ে ওঠার কারণগুলি হলো, 1 নম্বরে হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি হলো, 1 নম্বরে হচ্ছে কয়লা, দেখে নাও ইয়েতে। পূর্ব ভারতের রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো থেকে কয়লা পাওয়ার সুবিধা রয়েছে। এগুলো পড়বে, মনে রাখবে জায়গাগুলোর নাম। অপশন বি তে দেখো আকরিক লোহা, গোয়া, বাদাম পাহাড়, নোয়ামুন্ডি এই স্থানগুলি থেকে আকরিক লোহা পাওয়া যায়। 3 নম্বরে হচ্ছে চুনা পাথর, বীরমিত্রপুর, জগন্নাথপুর প্রভৃতি স্থান থেকে চুনা পাথরের সহজলভ্যতা আছে। এবার 4 নম্বরে দেখো ডলোমাইট, ওড়িশার সম্বলপুর, গাংপুর, সুন্দরগড় অঞ্চল থেকে ডলোমাইট পাওয়ার সুবিধা রয়েছে। নেক্সট দেখো 5 নম্বরে ম্যাঙ্গানিজ, গাংপুর, বোনাই, ওড়িশার বোনাই থেকে ম্যাঙ্গানিজ সহজে পাওয়া যায়। এইভাবে হচ্ছে খনিজ সম্পদের সহজলভ্যতা পাওয়া গেল। এবার 2 নম্বরে দেখো জলের সহজলভ্যতা, লৌহ ইস্পাত শিল্পে প্রচুর জলের প্রয়োজন হয়। পূর্ব ভারতের বিভিন্ন নদী থেকে বিপুল পরিমাণে জল পাওয়ার সুবিধা রয়েছে, যেমন দামোদর, বরাকর, সুবর্ণরেখা, ব্রাহ্মণী নদী থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। ঠিক আছে, এবার পর্যাপ্ত বিদ্যুৎ শক্তিও কিভাবে পাওয়া যাবে। পূর্ব ভারতে কয়লা, তাপবিদ্যুৎ এছাড়াও জলবিদ্যুৎ পাওয়ার সুবিধা, যেমন বোকারো, দুর্গাপুর তাপবিদ্যুৎ এবং মাইথন, পাঞ্চেত, তিলইয়া জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ শক্তির যোগান পাওয়া যায়। ঠিক আছে, পাশে কিছু ছবি দেওয়া আছে, লক্ষ্য করবে। এবার 4 নম্বরে দেখো উন্নত পরিবহন ব্যবস্থা, পূর্ব ভারতের জাতীয় সড়ক ও রেলপথের সুবিধা আছে, যেমন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ এবং 2, 5, 6, 23, 32 প্রভৃতি জাতীয় সড়কের সুবিধা আছে। ঠিক আছে, এখানে 32 দুবার রিপিটেড হয়ে গেছে, একটা 32 কেটে দেবে। এবার নেক্সট চলো দেখে নিই 5 নম্বরে বন্দরের সুবিধা। পূর্ব ভারতে অবস্থিত বিভিন্ন বন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানির সুবিধা আছে, যেমন কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ ও বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে যন্ত্রপাতি আমদানি ও ইস্পাত রপ্তানির সুবিধা রয়েছে। 6 নম্বরে হচ্ছে সুলভ শ্রমিকের প্রাচুর্য, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গে যথেষ্ট জনবহুল হওয়ায় এখানে সুলভ শ্রমিক পাওয়া যায়, ফলে লৌহ ইস্পাত শিল্পের জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়ার অসুবিধা হয় না। 7 নম্বরে হচ্ছে উন্নত বাজারের চাহিদা, পূর্ব ভারতে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সমৃদ্ধ, সুতরাং এই অঞ্চলে লৌহ ইস্পাতের যথেষ্ট চাহিদা আছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো ভালো করে পড়বে আর মনে রাখার চেষ্টা করবে, বিশেষ করে যে খনিজ কোথা থেকে পাওয়া যায় জায়গাগুলোর নাম মনে রাখবে। আর বাকি পয়েন্টগুলো পড়বে, কোন বন্দর থেকে কাঁচামাল আসে, কোন বন্দর দিয়ে হচ্ছে মাল রপ্তানি করা হয়, এছাড়া হচ্ছে বাজার কোথায় আছে, অ্যাটসেট্রা। এইগুলো জাস্ট টুকটাক মনে রাখবে আর পয়েন্টগুলো পড়বে, দিলেই আশা করি লিখতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটুকু পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। আর কোনো কিছু বুঝতে না পারলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।